নমস্কার, আমি সুকন্যা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে যানজট মুক্ত রাখতে সদর ট্রাফিক অফিসে বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার সন্ধ্যায়। খেলার মাঠ দখল করে তৈরি হয়েছে হেলিপ্যাড, সে কারণে খেলাধুলা থেকে বঞ্চিত জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল ঘেঁষা টিয়াবনের রাজবংশী এবং আদিবাসী যুব সমাজ। জলপাইগুড়িতে পয়লা মে দিবস পালিত হলো। আজ পয়লা মে, শ্রমিক দিবস। আর এই দিনে বিভিন্ন সংগঠনের পাশাপাশি জেলা কংগ্রেস কার্যালয়ে শ্রমিক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পতাকা উত্তোলন ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রমিক দিবস উদযাপন করা হয় আজ সকালে। শ্রমিক দিবসে আজকের এই দিনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ সহসভাপতি সুভাষ বক্সি সহ অন্যান্যরা। পয়লা মে কি এবং এই দিনটি কেন পালিত হয় তা নিয়েও এখানে আলোচনা হয়। এর পাশাপাশি জেলা বামফ্রন্ট কার্যালয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এর পাশাপাশি বামফ্রন্টের তরফেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। পতাকা উত্তোলনের পর শ্রমিকদের ন্যায্য মজুরি ও হাজিরা নিয়ে আলোচনা হয় এই পয়লা মে দিবসে। আজকের দিনটি কেন এতটা গুরুত্বপূর্ণ শ্রমিকদের কাছে তা সকলের সামনে তুলে ধরেন জেলা বামফ্রন্টের নেতৃত্বরা। থানা মোড়ে এসইউসিআই এর উদ্যোগেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। রক্তদানে এগিয়ে এলেন শিক্ষক এবং অভিভাবকেরা। রক্তের সংকট মুহূর্তে বিভিন্ন সংগঠনের পাশাপাশি এবার রক্তদানে এগিয়ে আসলো শিক্ষক থেকে অভিভাবকেরাও। এই দিন একটি বিদ্যালয়ের কক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তাদের দাবি, এবছর রক্তের সংকট মুহূর্ত রয়েছে, তাই আমরা বিদ্যালয়ের অভিভাবক ও অভিভাবিকারা মিলে এই ধরনের উদ্যোগ নিয়েছি। জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকার মানুষেরা এই রক্তদান শিবিরে এসে রক্ত দিয়ে যান। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়েছিল। পানীয় জল পান করানোর উদ্যোগ। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার দিনবাজার এলাকায় পথ চলতি ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ঠান্ডা পানীয় জল খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন তারা। এই ধরনের উদ্যোগ সারা বছরই চলবে বলে সংগঠনের সভাপতি সন্দীপ মাহাতো জানিয়েছেন। আজ দিনবাজার এলাকায় কয়েক হাজার পথ চলতি মানুষ থেকে টোটো চালক সবাইকেই ঠান্ডা পানীয় খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন তারা। উল্লেখ্য, কয়েকদিন থেকেই জলপাইগুড়ি শহর জুড়ে চলছে তাপপ্রবাহ, আর এই সময় যারা রোদে বের হয়েছে তাদের কিছুটা স্বস্তি দিতেই এই ধরনের উদ্যোগ বলে উদ্যোক্তারা জানিয়েছেন। সুন্দর, মানুষের জন্য খুব ভালো, সবার খুব ভালো, ঠাকুর মঙ্গল করুক। কতটা গলার ক্ষেত্রে সুবিধা হচ্ছে এই যে গরমের মধ্যে? গলা ভালো হচ্ছে, খুব ভালো। আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমরা এই তীব্র তাপদাহের মধ্যে মানুষ যখন চারিদিকে বিতশব্দ, সেই অবস্থার মধ্যে দিয়ে আজকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস মানবিকতার দৃষ্টিভঙ্গিকে মাথায় রেখে আমরা ব্যবসায়ী সংগঠন শুধু আমাদের ব্যবসায়ী কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানব সেবায় জনসেবায় অবতীর্ণ হয়েছি। আমাদের ক্ষুদ্র প্রয়াস নিয়ে জলপাইগুড়ি শহরের পথ চলতি মানুষের পাশে আমরা সর্বোচ্চ প্রাণ করাচ্ছি। তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অল্প তৃষ্ণা মেটানোর চেষ্টা করছি। এই ছোট প্রয়াসকে আমরা বিশ্বাস করি জলপাইগুড়ি মানুষ আমাদের এই সংগঠনের উদ্যোগকে স্বাগত জানাবে এবং এই ধারা রেখে আগামী দিনেও আমরা জনকল্যাণমূলক কাজ করে যাব। কত হাজার পথ চলতি সমস্ত মানুষ সঙ্গে 3-4 ঘন্টা চলবে, যারাই আসবে প্রত্যেকেই আমরা তৃষ্ণার্ত মানুষকে আমরা জলপান করি, শরবত পান করি। জলপাইগুড়ি সংলগ্ন বয়েলখানা বাজার এলাকায় এদিন একটি বিশাল গাছের নিচে অসুস্থ হয়ে পড়ে থাকতে দেখা যায় একটি চিল পাখিকে। দেরি না করে তৎক্ষণাৎ এলাকাবাসীরা খবর দেয় জলপাইগুড়ি পশু চিকিৎসালয়ের চিকিৎসককে। পাখিটির প্রাথমিক চিকিৎসা করা হয়, পাশাপাশি খবর দেওয়া হয় বন দফতরের কর্মীদের।
বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর রাজেশ্বর সিনহা জানান, চিল পাখিটি অতিরিক্ত ডিহাইড্রেশনের কারণে পালস কমে গিয়ে জ্ঞান হারিয়েছিল। উপর থেকে পড়ে গিয়ে ডানা ভেঙে গুরুতর জখম হয়েছে চিলটি। তবে এই ঘটনা প্রথম নয়, কিছুদিন যাবতই পাখিদের অসুস্থতার খবর পাচ্ছেন চিকিৎসকেরা। মূল কথায় বলা যায়, হিট স্ট্রোকের কবল থেকে বাঁচতে পারছে না পাখিরাও। তাহলে এর সমাধান কি? এই গরম থেকে বাঁচতে সাধারণ মানুষকে যেমন নিজের শারীরিক বিষয়ে সচেতন থাকতে হবে, তেমনি পশু পাখিদের বিষয়ে ভাবাটাও আমাদের কর্তব্য। পাখিদের জন্য বাড়ির ছাদে কিংবা উঠোনে, মাঠে ঘাটে জলের যথেচ্ছ ব্যবস্থা রাখার পরামর্শ দিচ্ছেন জলপাইগুড়ির বিশিষ্ট পশু চিকিৎসক ডক্টর রাজেশ্বর সিনহা, যাতে পাখিরা উড়ে এসে জল পান করতে পারে, স্নান করতে পারে। পাখিদের শরীরের গঠন ছোট্ট, তাই দ্রুত ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে। আমরা খানিক সচেতন হলেও পাখিরাও সুষ্ঠুভাবে সুস্থ থাকতে পারবে। তবে এই অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা সম্ভব। এরকম একটা চিল না, এটা আরও দু একটা পাখি এরকমই চিল উদ্ধার করা হয়েছে, যেগুলো সানস্ট্রোক করে, সবগুলো সানস্ট্রোক করছে গরমে, অত্যাধিক গরমে। হ্যাঁ, এবং কোনোটার হয়তো পড়ে গিয়ে আবার ডানাও ভেঙে গেছে। এটার কিন্তু ক্ষেত্রেও তাই হয়েছে, এটার ডানা ভেঙে গেছে। তো উপর থেকে পড়ে গিয়ে কোনো তারে তুরে বাড়ি খেয়েছে, বাড়ি খেয়ে তারপরে পড়ে যায় মাটিতে। তো এইখানে যে বাড়িতে পেলাম সেখানকার ওনারা ফোন করেছিল আমাকে, আমি আসার পরে প্রাথমিক যেটা চিকিৎসা করলাম, করার পরে যা মনে হলো পাখিটার অবস্থা খুব খারাপ। এই মুহূর্তে আমি বন দপ্তরকে জানিয়েছি, বন দপ্তরের থেকে এসে যাতে রেস্কিউ করে নিয়ে যায় পাখিটাকে, একটাই কারণে, যেহেতু আমি নিজে চিকিৎসাধীন রয়েছি এই মুহূর্তে, সেই জন্য আমি যেতে পারছি না। আমি যার জন্য বন দপ্তরের ফোন করেছি, যাতে বন দপ্তর থেকে এটা রেস্কিউ করে এর চিকিৎসাটা শুরু হয়, অন্তত মানে ডাক্তারি যে পরিভাষায় যেটা চিকিৎসা, সেই চিকিৎসাটা যেন শুরু হয়। প্রাথমিক চিকিৎসাটা আমি করেছি। এই সময় এই মে জুন মাসে যেটা হিট ওয়েভটা এবার যেটা দেখা যাচ্ছে, শুধু উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গে টেম্পারেচারটা অত্যাধিক বেশি। এর জন্য কী হয়, পাখিদের যে শরীরটা খুব ছোট শরীর হওয়ার জন্য ইভাপোরেশন লস বা ফ্লুইড লস এই গরমে খুব তাড়াতাড়ি হয়। ওর জন্য ওদের মানে ঘন ঘন বারে বারে জল খেতে লাগে। তো এই জল যখন শহর এলাকায় কী হয়, ওরা সবসময় জল পায় না, উড়ে গেল, হয়তো কারো ছাদের উপরে বসলো, জল নাই। তো এটা মেনলি হচ্ছে হিট স্ট্রোক। আর এটার যে উপায় হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে একটু সচেতন হতে হবে, এবং সমস্ত যাদের বাড়ি আছে তাদের অন্তত ছাদের উপরে বা উঠোনে অন্তত কিছু জলের পাত্র রেখে দেওয়া, যাতে পাখিরা বসে অন্তত জলটা খেতে পারে। তাহলে আমরা এই হিট স্ট্রোক দিয়ে পাখি মরাটা কিন্তু অনেকটাই কমাতে পারি। এটা ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সিভিয়ার ডিহাইড্রেশন হওয়ার পরে বডি ফাংশনগুলো তো সমস্ত বন্ধ হয়ে যায়। মানে এক কথা বলা যায় সানস্ট্রোক। হ্যাঁ, মানে স্ট্রোকই বলে, হিট স্ট্রোক যেটাকে বলা হয়। হ্যাঁ বলুন, আপনার নাম আর পরিচয়? হ্যাঁ, ডক্টর রাজেশ্বর সিং, ভিও এসএসসি, জলপাইগুড়ি। খেলার মাঠ হারিয়ে দিশেহারা টিয়াবনের রাজবংশী ও আদিবাসী যুব সমাজ। উঁচু শাল গাছের কোঠর থেকে আর উকি দেয় না যেমন লাল ঠোঁট, ঠিক তেমনি শৈশবের কাছ থেকে ছিনিয়ে নেওয়া নিচের ময়দান আজ বিখ্যাত টিয়াবনের হেলিপ্যাড রূপে। যে ময়দানে দৌড়ঝাঁপ করে সেনাবাহিনী থেকে পুলিশের কর্মী হয়েছে একটি সময় রাজবংশী এবং আদিবাসী যুবকেরা, আজ সেই ময়দানে নামে ভিভিআইপিদের কপ্টার, যার জেরে উড়ে আসা ধুলোর নিচে চাপা পড়ে থাকে হারানো খেলার মাঠ ফিরে পাবার স্বপ্ন। সালটা 2019, জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল ঘেঁষা টিয়াবন। একদিকে উঁচু শাল গাছের কোঠর থেকে উকি দিত লাল ঠোঁটের টিয়া পাখি, আর নিচে মাঠের এপার ওপার দৌড়ে নিজেকে শারীরিকভাবে সেনাবাহিনীর চাকরির জন্য তৈরি করার যুদ্ধে লেগে থাকতো মাঠ সংলগ্ন জয় আশ্রমের 19 নম্বর লাইনের মনীন্দ্র রায়, প্রকাশ ওরাওদের মতো যুবকেরা। তবে হঠাৎ যেন সব বদলে যায়। এই প্রসঙ্গে এই অঞ্চলের এক সময়ের ছোটখাটো জমিদার পরিবারের বর্তমান প্রজন্ম কল্যাণ রায় বলেন, হঠাৎ সব শাল গাছ কেটে ফেলা হলো, আমাদের খেলার মাঠ লোহার নেট দিয়ে ঘিরে ফেলে তৈরি হলো হেলিকপ্টার ওঠা নামার জন্য হেলিপ্যাড। শাল গাছের টিয়া পাখির দল যেমন হারালো আশ্রয়, আর আমরা হারালাম খেলার মাঠ। সেই থেকে এই 2024 পর্যন্ত কত জায়গায় অনুরোধ করেছি অন্যত্র আমাদের জন্য একটি খেলার মাঠ তৈরি করে দেবার, কিন্তু কেউ কথা রাখেনি। আগে আমার নিজের বংশের ছেলেই এই মাঠে নিজেকে তৈরি করে বর্তমানে দেশের সেনাবাহিনীতে কাজ করছে। তবে আজ আর আমাদের এই গ্রাম থেকে কেউ খেলায় বা প্রতিরক্ষা দপ্তরে কাজ পায় না।
তোমাদের একটা খেলার মাঠ ছিল, হ্যাঁ, সেই খেলার মাঠটা এখন কি হয়েছে? খেলা মাঠটা এখন মুখ্যমন্ত্রী নিয়েছে। কি হয় এখন ওখানে? ওখানে এখন হেলিকপ্টার নামে, যেটাতে আমার দাদারা খেলাধুলা করে, রানিং করে, এখন বিএসএফ কত কি ডিফেন্সে চাকরি করতেছে ওই মাঠ থেকে শরীর হ্যাঁ। চর্চা করে। হ্যাঁ, কিন্তু মাঠে এখন খেলা হয়? খেলা মানে কি, ওটার নাম করে হেলিপ্যাড, আমাদের স্টেডিয়ামের নাম করে এখন হেলিপ্যাড বানানো হয়েছে। স্টেডিয়ামের জন্য রোলার পর্যন্ত নিয়ে আসা হয়েছিল, তারপর কি জানি কি হইলো। তোমরা এটা নিয়ে কিছু বলো নাই সরকার? হ্যাঁ, আমাদের গ্রাম মিলে গেছিলাম, কোথায় পুরো গেছিলে? পুলিশ ফোর্স নামাই দিছে। কাকে কাকে চিঠি দিছিল? হ্যাঁ, এই যে দিয়েছিলাম তোমার, এই যে বেলারও তোমার হচ্ছে, তারপর ভিডিওকেও দিছিলাম, হুম। তারপর একটা রিপ্লাইও আসছিল। কোথা থেকে? সরকারের থেকে? হ্যাঁ, কিন্তু খেলার মাঠটা আছে না খেলা ম্যাটটা, তারপর আমাদেরকে কি বলতেছে যে ওটার বদলে অন্য একটা মাঠ দেওয়া হবে, ওরকমই বানিয়ে মানে স্টেডিয়ামের মতো তৈরি করে দিবে বলে। এখনো অবধি সেটা নেই। এটা তোমার গত হচ্ছে 19 সালের, 2019-এর। তাহলে তোমাদের খেলার মাঠ এখন নাই? নাই। তোমরা কি চাও? আমরা তো একটা খেলার মাঠ চাই, পাশে একটা, যাতে আমাদের শিশুগুলা মানে ছোট ভাই বোনরা একটা ছোট পার্কের মতো থাকে, তারপর একটা ক্লাব থাকুক যেটাতে আমরা একটু সাহায্য পাবো খেলাধুলা করার। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আমাদের যেই জায়গায় মাঠটা আছে ওটাকে বলে আমাদের টিয়াবন, আচ্ছা, আর এটা আমাদের মাঝিলা বাড়ি। তোমার নাম কি? আমার নাম কল্যাণ দাস। 19 নম্বর লাইনের বাসিন্দা এক সময়ের ফুটবল খেলোয়াড় সঞ্জয় কুজুর আক্ষেপের সুরে বলেন, যেটা মাঠ ছিল সেটা আজ টিয়া বনের হেলিপ্যাড। অনেক জায়গায় জানিয়েছি, কিন্তু কেউ আমাদের মাঠ ফিরিয়ে দিল না। এটা কোন জায়গা? এটা বাতাবাড়ি 19 নম্বর লাইন। আপনাদের এখানে একটা খেলার মাঠ ছিল, হ্যাঁ, সেই মাঠটা এখন কি কি হয় সেখানে? এখন তো এটা হেলিপ্যাড বাইনে গেছে আচ্ছা, খেলা মাঠটা। আর আপনাদের মাঠ? আমাদের মাঠ তো এখন নাই। তো সরকার থেকে কি মাঠ দিবে বলছিল? এখন দিবে বলছে, এখনো দেয় নাই। কত বছর হইল? 4-5 বছর হয়েছে, মাঠ এখনো হয়নি। হয়নি। তাহলে আপনারা বা বাচ্চারা খেলে কোথায় এখন? এখন তো কোথায় খেলে, এই রাস্তাঘাটে খেলে। রাস্তাঘাটে খেলে। এই মাঠে যারা খেলতো তাদের থেকে নাকি অনেকে ডিফেন্সে চাকরি টাকরি করছে? হ্যাঁ, চাকরি টাকরি সব পাইছে এখান থেকে এই মাঠে খেলে? এই মাঠে খেলে। কোথায় কোথায় চাকরি করে? আর্মিতে করে, আচ্ছা তারপরে রেলওয়াহিতে করে। আচ্ছা আচ্ছা। কিন্তু মাঠটা এখন আর হচ্ছে না? মাঠটা হচ্ছে না। আপনারা এটা জানাচ্ছেন অনেক জায়গায়? আমরা তো জানাচ্ছি, কিন্তু এখানে বলার লোক নাই না। এই যে মুখ্যমন্ত্রী আসলো এখানে, হ্যাঁ, তখন কি বলছিলেন কাউকে? তখনও বলা হয়েছে একবার, হ্যাঁ। তারপরে তো বলা হয়নি। আপনার কি মনে হয় মাঠটা পাবেন আপনারা? মাঠটা পাবো না এখন। পাবেন না? না। মে দিবসে চেল নদীর ধারে শক্তিস্থলে সরহুল উৎসবে সরনা সমাজের গণবিবাহ। বুধবার ছিল মে দিবস, এক ঐতিহাসিক দিন, পৃথিবীর শ্রমজীবী মানুষের অধিকার রক্ষার দিন। এই রকম একদিনে ডুয়ার্সের চেল নদীর ধারে উজ্জ্বল আকাশ ও ঝকঝকে পরিবেশে সরহুল উৎসবে মেতে উঠল ডুয়ার্সের আদিবাসী সমাজের সারনা ধর্মের মানুষ। সেই 55 জন নরনারী 4 হাত এক করে গণবিবাহের ব্যবস্থা করেছিলেন এই উৎসব কমিটির আয়োজকেরা। আমাদের দেশের আদিবাসী সমাজের মানুষ সভ্যতার আদিকাল থেকে প্রকৃতি উপাসক। বছরের বিভিন্ন সময়ে প্রকৃতির উপাদানের পুজো করে থাকেন। বছরের প্রথম দিকে অনুষ্ঠিত হয় সরহুল উৎসব। এদিন সবাই প্রখর রোদ উপেক্ষা করেও উৎসবের আনন্দে মেতে ওঠেন। মাল ব্লকের চেল নদীর পাশে রয়েছে আদিবাসী সমাজের শক্তিস্থল। শক্তিস্থলে আদিবাসী ধর্মগুরুদের মন্ত্র উচ্চারণের মধ্যে এদিন 54 জন দম্পতির 4 হাত এক করা হয়। আদিবাসী সমাজের রীতি অনুযায়ী পুরুষেরা সাদা ধুতি ও মহিলারা হলুদ কাপড়ে সজ্জিত হয়ে মালা বদল করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আয়োজকদের পক্ষে সুরজ কেরকেট্টা বলেন, আমাদের সমাজের অনেকেই টাকার অভাবে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে পারেন না, তাই সামাজিক অনুষ্ঠানে আমাদের প্রাচীন রীতি মেনে বিয়ের অনুষ্ঠান করা হয়। শক্তিস্থলে পুজো দিয়ে বিয়ের মঞ্চে 4 হাত এক করা হয়। চন্দন লোহারা বলেন, আদিবাসীরা প্রকৃতি উপাসক, তাই প্রকৃতির সম্পদ আনাজপাতি দিয়ে বিয়ের মঞ্চ সাজানো হয়েছে। বিয়ের পরে নব দম্পতিকে একটি চারা গাছ দেওয়া হচ্ছে।
এদিন এই অনুষ্ঠান উপলক্ষে ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ সমাগত হয়। आज हम लोग का यहाँ जो हम लोग का प्रकृति का पूजा सावन पूजा हम लोग किया जा रहा है। हम लोग का यहाँ जो आदिवासी का परंपरा आदिवासी का रीति रिवाज के साथ में आज ये पूजा हो रहा है। हम लोग का आज में जो शादी हो रहा है कम से कम 50+ होगा। आज पूरा द्वारा भर से आदमी सब आ रहा है यहाँ पर। ये हम लोग का शक्ति खूटा जो स्थापना हुआ हम लोग का ये 1 साल हो गया और दूसरा साल है ये। हाँ, हम लोग आज में जो हम लोग का जिसे हम लोग सावल पूजा बोलते हैं, जो हम लोग का उरा शब्द में बोलते हैं खद्दी पूजा बोलते हैं, जो हम लोग का चैत बैसाख का महीना में हम लोग का माना जाता है। जैसे कि हम लोग का आज जहाँ हम लोग सावल पूजा बोलते हैं, जैसे कि कोई गाछ में नया पत्ते आता है, साल का फूल आता है, धरती में नया घास होता है, नया गाछ होता है, उसी समय में हम लोग सावन पूजा मनाते हैं। हम लोग जल जंगल जमीन का और धरती का हम लोग पूजा करने वाला हम लोग है। आज 2 दिवसीय था, कल में हम लोग जितना पहान शोभ था उन लोग आए थे। आज में हम लोग हम लोग का सावन पूजा हो रहा है, साथ साथ में हम लोग आज में गण विवाह भी हो रहा है। এখন এনেছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে যানজট মুক্ত রাখতে সদর ট্রাফিক অফিসে বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার সন্ধ্যায়। ট্রাফিক ও কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন অ্যাম্বুলেন্স, টোটো চালক সহ এলাকার ব্যবসায়ীরা। উল্লেখ্য, গুরুত্বপূর্ণ এই হাসপাতালের সামনের অংশে প্রায়শই ভিড় লেগে থাকে। অভিযোগ, টোটো, অ্যাম্বুলেন্স ও স্থানীয় ব্যবসায়ীদের কারণে হাসপাতালের সামনে দিয়ে চলাফেরা করাই দুষ্কর হয়ে পড়ে রোগী সহ তাদের আত্মীয় পরিজনদের। এবার যানজট নিরসনে উদ্যোগ গ্রহণ করতে চলেছে ট্রাফিক পুলিশ। সমস্যা সমাধানে তাই সব পক্ষকে নিয়ে সদর ট্রাফিক অফিসে এদিন এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এলাকায় যানজট মুক্ত রাখতে ও রোগীদের যাতে কোনো সমস্যা না হয় সেই ব্যাপারেই সকলে মিলে ঐক্যমত পোষণ করেন। যানজট মোকাবিলায় এলাকায় মোতায়েন করা হবে সিভিক ভলেন্টিয়ার। আমাদের সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে যে যানজট থাকে সেটা নিয়ে আজকে আলোচনা হলো। সেখানে আমাদের অ্যাম্বুলেন্স তরফ থেকে ডাকা হয়েছিল, টোটোর তরফ থেকে ডাকা হয়েছে, আর দোকানদার যারা আছে তাদেরকেও ডাকছে। আলোচনার মাধ্যমে এটা সমস্যার সমাধান করার জন্য ওনারা একটা কি সমস্যা ওখানে হসপিটালের দুই গেটের সামনে জাম থাকে, এটার জন্য এখন কি একটা আলোচনা ওনারা সিদ্ধান্ত একটা নিয়েছেন যে ওখানে ওইভাবে টোটো দাঁড়ানো যাবে না, বাটের টোটো হোক বা ওখানকার টোটো হোক বা দোকানদাররা যেরকম চেয়ার টেবিল লাগিয়ে রাখে সেটা লাগানো যাবে না। আর কিছু আছে ওটা ওখানে গিয়ে তারপর ঠিক করবে। কি করবেন মানে আপনারা তাহলে এটা কি করবেন? যেহেতু ওখানে যানজটটা বন্ধ, ওখানে যানজট করা যাবে না। এটাই অ্যাম্বুলেন্সের কোনো সমস্যা নেই। আমরা উল্টো আবার বললাম, আমাদের যেখানে অ্যাম্বুলেন্সের পার্কিংটা আছে সেই পার্কিংয়ে 10টার থেকে 1টা অবধি আমাদের অ্যাম্বুলেন্সের সামনে প্রায় 25-30টা বাইক লাগিয়ে রেখে দেয়। কোনো এমার্জেন্সি পেশেন্ট নামলো, সেই সময় আমাদের গাড়িটা অ্যাম্বুলেন্সটা লাগাতে গেলে 15-20 মিনিট টাইম লাগে। মানে ওই 10টা-15টা বাইককে সরিয়ে দিয়ে তারপর আমাদের গাড়িটা বের করতে হবে। এটা আমাদের সমস্যাটা বললাম, ওনারা বললো এটা আমাদের দেখবেন। নাম দিলীপ দাস। বললাম যে আপনারা কি সন্তুষ্ট আজকে যে আলোচনায়?
পুলিশ পদক্ষেপ নেওয়ার কথা কিছু বললো? যদি কি পদক্ষেপ, কি স্টেপ নেওয়া হবে? যদি না আমরা যদি ঠিক মতো চলতে পারি বা যানজট আমাদের তরফ থেকে যদি সহযোগিতা না করতে পারি তাহলে স্টেপ নেব। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম দিলীপ দাস, জলপাইগুড়ি অ্যাম্বুলেন্স সেক্রেটারি। প্লাস আবার তার টোটোওয়ালাও দেখি সবাই আমরা ওখানে রাখবো যাতে এই ঝামেলা মানে এই ঝঞ্ঝাট না আপনাদের এরকম হয়। যেমন বাইরে টোটো পেশেন্ট আমরা ওখানে একটু বসে পড়লো বা ওখানে টোটো থামিয়ে দিল, আর টোটো পেশেন্ট দেখতে যাচ্ছি গেল ঘন্টার পর ঘন্টা থেকে গেল, এটাতে আমাদের অসুবিধা হয়। তাতে দোকানের একদম দেখো ব্যবসা করতে তো বসি না, একটা টোটো দিয়ে যদি দোকানটা আটকে থাকে তাহলে তো আমার লোক ঢুকবে না, আর ব্যবসা করা যাবে না। তার জন্যই আমি এই সেটাই করি যে বেঞ্চটা থাকা এই জায়গাটা নিয়েই, তার জন্য আমাদের ওটা সরিয়ে দিলে আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমরা যেটুকুনো মানে পাচ্ছি, যেটুকুনো জায়গা আছে স্ল্যাবটার মধ্যে আমরা ছোটোখাটো ব্যবসায়ী ওতেই আমাদের হবে, কিন্তু আমাদের এইটাই করতে হবে তো সেখানে ভিড়ভাড়টা না হয়। তার অসুবিধা হয়, অ্যাম্বুলেন্সের অসুবিধা হয়, যে টোটো করে পেশেন্ট নিয়ে আসে তাদের প্রবলেম হয়, যাতে এই প্রবলেমটা যাতে না হয় সেটাই আমাদের অফিসাররা বললো দেখতে। আমরা চেষ্টা করবো যথেষ্টভাবে যাতে তাদের সুবিধা হয়। আপনার নাম পূর্ণিমা মালানা। আপনি ওখানে কি করেন, কি ব্যবসা? আমার ওখানে দোকান আছে। কিসের দোকান? আমার হোটেলই আছে। মানে হোটেলের বিষয়ে কি বললেন ওনারা, যে আপনাদেরকে সরাতে হবে? না, দোকান সরাতে বলেনি, মানে সামনে যাতে কোনো রকম ভিড়ভাড়টা না থাকে, যাতে যেমন ব্রেন চেয়ার এসব পাতা থাকে সেটা না থাকে। আপনারা আলোচনায় খুশি? আজকের আলোচনা খুশি কি, এখন আমরা সবাই মিলে গিয়ে বসবো, সবাই যেটা বলবে সেটাই। আমরা এখন আলোচনা করি নাই, আমরা দোকানদাররা মিলে সেটা আলোচনা করব, করে যেটা ভালো হয় আমরা। আরেকবার আপনার নামটা বলুন। আমার নাম পূর্ণিমা মালানা। যেটা মূল উদ্দেশ্য ছিল যে যাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালের সামনে যানজট মুক্ত রাখা যায়। মূল যে সময়টা প্রবলেম, সেই সময়টা হচ্ছে গিয়ে যখন ওপিডি চলে, এমএসভিবি সাহেবের সাথে ওইটা নিয়ে করা হয়েছে। এটা মূল সময়টা হচ্ছে সকাল 10টা 8টা থেকে মোটামুটি ওই 11টা 12টা বা আরেকটু বেশি, এই সময়টা যেটা ব্যাপার। তো টোটো সাথেও যেটা কথা হলো বা ওখানে যারা হোটেল আছে সেটাও কথা হয়েছে। আমরা আমাদের ট্রাফিকের থেকে ওখানে সিভিক ভলেন্টিয়ার আপাতত দেওয়ার কথা বলেছি আমরা, এবং ওখানে কিন্তু আমরা যেরকমভাবে আজকে আলোচনায় বলা হয়েছে যে টোটো সঠিকভাবে ওখানে দাঁড় করাবে এবং গেটটাকে ছেড়ে দাঁড় করাবে। হোটেলগুলোকেও আমরা কিছু নির্দেশ দিয়েছি ওখানে যে তারা যাতে ঠিকভাবে জিনিসটা চালায়। আমাদের ওখানে অ্যাম্বুলেন্স যারা আছে তাদেরকেও কিছুটা ব্রিফ করা হয়েছে যেন কোনোভাবে গেটটা যেন না আটকায় এবং সব মানে রুগীর পরিষেবা পেতে যেন কোনোভাবে সমস্যা না হয়। আমরা অবশ্যই বিষয়টা দেখব এবং ওখানে আমাদের সুপারভিশনও থাকবে, শুধু ওখানে সিভিক ভলেন্টিয়ার দিয়ে এ করে দেওয়া নয়, আমরাও সুপারভিশন করবো ডিস্ট্রিক্ট লেভেল থেকে। বিষয়টাকে যানজটটাকে মুক্ত রাখা যায় এবং যতটা পারা যায় রোগীদের যাতে সুবিধা হয় সেটা নিয়েই আমরা। রজত জয়ন্তী বর্ষ উদযাপন করা হলো ওদলাবাড়ির সুনীল দত্ত স্মৃতি গার্লস হাই স্কুলে। বুধবার স্কুলের পতাকা এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই রজত জয়ন্তী উদযাপনের শুভ আরম্ভ হয়। 1 মে এই স্কুলের সূচনা হয়েছিল, তাই আজকের দিনটিকেই ফাউন্ডেশন ডে হিসেবে ধরে নিয়ে আজকে এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন করলো স্কুল কর্তৃপক্ষ। বুধবার দিন সকালে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই রজত জয়ন্তী বর্ষ শুভ সূচনা করলেন স্কুলের ফাউন্ডেশন কমিটির সদস্য ডক্টর দীপক রঞ্জন দাস, প্রশান্ত কুমার শিকদার, স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর। উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য অতিথিবৃন্দ। এদিন উদ্বোধনী সঙ্গীত এবং নৃত্য পরিবেশন করেন স্কুলের শিক্ষিকা এবং ছাত্রীরা। এদিন প্রাক্তন স্কুল শিক্ষক শিক্ষিকাদেরও আমন্ত্রণ জানানো হয়। উপস্থিত ছিলেন সৃষ্টি সংস্কৃতি সন্ধ্যার সদস্যরা, ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্য এবং হিমালয়ান ইকোলজি ফাউন্ডেশনের সদস্যরাও। এরপর সকল ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রভাত ফেরি অনুষ্ঠানের আয়োজন করা হয়। 3টি ট্যাবলো গাড়ি এই অনুষ্ঠানে সামিল করা হয়। এই ট্যাবলো গাড়িতেই চলে সঙ্গীত এবং নৃত্য। পাশাপাশি এদিন প্রভাত ফেরিটি গোটা ওদলাবাড়ি শহর পরিক্রমা করে। সবশেষে ওদলাবাড়ি বাজার এলাকায় ছাত্রছাত্রীদের নাচ গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন গরমের জন্য ছাত্রীদের শরবতের ব্যবস্থা করেন ওদলাবাড়ি নেচার অ্যান্ড অ্যাডভাইজার সোসাইটির সদস্যরা। সুনীল দত্ত স্মৃতি গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা মধুমিতা ধর বলেন,
প্রায় 1 বছর ধরে এই রজত জয়ন্তী বর্ষ উদযাপন হবে এই স্কুলে। 2025 সালে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বড় আকারে হবে বলে তিনি জানান। আমাদের স্কুলটির অ্যাপ্লিকেশন পেয়েছিল, সেই জন্য এই দিনটিকে আমরা ফাউন্ডেশন ডে ধরেই রজত জয়ন্তী বর্ষের শুভ সূচনা করলাম এবং আমরা আমাদের গেস্টদেরকে যাদেরকে আমন্ত্রণ করেছিলাম অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং আমাদের ছাত্রছাত্রীরাও কিছুটা এসেছে। আর বাদবাকি ছাত্রছাত্রীরা যেহেতু সামার ভ্যাকেশন পড়ে গেছে সেই জন্য তাদের উপস্থিতির হারটা আমরা একটু কম দেখতে পাচ্ছি। তবে আমরা আজকে সূচনাটা করে রাখলাম এবং সারা বছর ধরে কিছু না কিছু করে আমরা রজত জয়ন্তী বর্ষটা পালন করব। আজকে আমাদের এখানে বিদ্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন ছিল, প্রদীপ প্রজ্বলন ছিল, উদ্বোধনী সঙ্গীত, সমবেত নৃত্য দিয়ে সভাপতির ভাষণ টাষণ দিয়ে আমাদের একটা ছোট অনুষ্ঠান হলো এবং আমরা এখন প্রভাত ফেরি অনুষ্ঠানটা করতে চলেছি ওদলাবাড়িতে যতটুকু আমরা যেতে পারবো, কারণ প্রচণ্ড গরমের মধ্যে বেশি দূর আমরা প্রভাত ফেরি নিয়ে এগোতে পারবো না। যতদূর যেতে পারবো আমরা চেষ্টা করব, কারণ ছোটো বাচ্চারা আছে আমাদের সাথে, তারা যেন সুস্থভাবে আবার স্কুল প্রাঙ্গণে ফিরে এসে আমাদের এখানে একটুখানি টিফিনের ব্যবস্থা করেছি, সেটা খেয়ে আমাদের আজকের মতো অনুষ্ঠান আমরা সমাপ্ত করব। প্রায় 2 মাস হতে চলল বাড়ি থেকে নিখোঁজ ছেলের সন্ধানে হন্যে হয়ে ঘুরছেন পরিবারের সদস্যরা। গত মার্চ মাসে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ জলপাইগুড়ি পুরসভার 2 নম্বর ওয়ার্ডের সেনপাড়া ভাটাখানার বছর 26-এর যুবক বিপুল সরকার। মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছেলের খোঁজে চিন্তায় পড়েছে পরিবার। নিখোঁজের মা ললিতা সরকার জানান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোনো খোঁজ পায়নি। নিখোঁজ হওয়ার পরেই আমরা জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি মিসিং ডায়েরিও করেছি। বাড়ির মেজো ছেলে বিপুল মানসিকভাবে ও কিছুটা ভারসাম্যহীন, এই কারণে মাঝে বেশ কিছুদিন হোমে রাখা হয়েছিল। টুকটাক কাজও করত। এখন কোথায় আছে, কিভাবে আছে তা নিয়ে আমরা চিন্তিত। ওর বাবাও অসুস্থ রয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি ছেলের কোনো সন্ধান পান তাহলে এই মোবাইল নম্বরে যোগাযোগ করলে উপকৃত হব। নম্বরটি হলো 7479063857। কাকিমা বলছি যে আপনার বাড়ির কি সমস্যা বলুন। আমার বাড়ির সমস্যা, আমার ছেলেটাকে পাচ্ছি না খুঁজে, কোথায় আছে কোথায় গেছে। তা কবে 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 নিখোঁজ হয়েছে বাড়ির থেকে? 1 মাস হয়ে গেল, এখনো অবধি খোঁজ পাচ্ছি না। থানায় ডায়েরি করছিলেন? থানায় ডায়েরি করছি, তা থানায় খবরও নিচ্ছি, তা থানা বলে যে এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি, তা খোঁজ পাইলে খবরটা বলবো। তা আমি তো সব জায়গায় খুঁজতেছি, সবই চেষ্টা করতেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। আপনারা যদি কোথাও আমার এই ছেলেটিকে দেখে থাকেন তাহলে এই যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেন। আজকেও কি থানায় গেছিলেন? আজকেও থানায় গেছি, আজকেও খবর নিয়েছি। বলছে যে খবর পাইনি, তা খবর পাইলে বলবো। কি নাম আপনার? ললিতা সরকার। কোথায় বাড়ি? সেনপাড়া ভাটাখানা। জলপাইগুড়ির মহিলাদের সান্দাকফু অভিযান। প্রাপ্তি রায়, দেবর্ষিকা লালা, সংযুক্তা বণিক, ত্রম্বিকা দেব, বিশাখা শর্মা, রাগেশ্রী বৈশ্য, লাবণী মণ্ডল, এগুলো কেবলমাত্র কিছু মহিলার নাম মাত্রই নয়। এরা সকলেই গতানুগতিক জীবনের বাইরে গিয়ে প্রকৃতি এবং অ্যাডভেঞ্চারকে ভালোবেসে নিজের মানসিক এবং শারীরিক সক্ষমতাকে যাচাই করতে সম্প্রতি পাড়ি দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফুর লক্ষ্যে। পিঠে কম বেশি 12 থেকে 15 কেজি ওজনের রুকস্যাক এবং পুরো পথটাই 4 দিন ধরে পায়ে হেঁটে তারা সফলভাবে ট্র্যাকটি সম্পন্ন করে ফিরে এসেছেন জলপাইগুড়িতে। 20 এপ্রিল দার্জিলিংয়ের প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত মনোভঞ্জন থেকে হাঁটা শুরু করেন তারা। তুমলিং কালপোখরি হয়ে গত 23 এপ্রিল তারা পৌঁছে যান 12,000 ফুট উচ্চতা বিশিষ্ট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান সান্দাকফুতে। 24 এপ্রিল তারা নেমে আসে শ্রীখোলাতে। এখানে হাঁটার পর্ব শেষ হয় তাদের। হিমালয়ের বিভিন্ন নামী অনামী শৃঙ্গের পাশাপাশি সিঙ্গালীলা জাতীয় উদ্যানের অসাধারণ রডোডেন্ড্রন ফুলের সৌন্দর্য তাদেরকে মোহিত করে। এই ট্র্যাকে সর্বমোট প্রায় 50 কিলোমিটার পথ তারা পায়ে হেঁটে অতিক্রম করেন। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ি আয়োজিত এই ট্রেকিংয়ে এই 7 মহিলা ছাড়াও
ফুনশোক নামগিয়াল শেরপা এবং বিশিষ্ট পর্বতারোহী ভাস্কর দাস দলের সঙ্গে যোগ দেন। দলের মেন্টর পর্বতারোহী ভাস্কর দাস জানিয়েছেন, মহিলা তথা মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতেই এই ট্রেকিং এর আয়োজন। এই মেয়েরা এর আগে এনটিসিজে আয়োজিত অ্যাডভেঞ্চার ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছেন। এই ট্রেকিংয়ে এদের পারফরমেন্স খুবই প্রশংসনীয়। এই ট্রেকিংয়ে এদের শারীরিক এবং মানসিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এরপর এদের দার্জিলিংয়ের HMI-তে পর্বত আরোহণের প্রশিক্ষণে পাঠানো হবে। নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব অফ জলপাইগুড়ির অ্যানুয়াল ট্রেকিং প্রোগ্রাম এবছর এপ্রিল মাসের 2024-এ সান্দাকফুতে অনুষ্ঠিত হচ্ছে। এবার খুব ইন্টারেস্টিং পার্ট যেটা এই ট্রেকের, সেটা হচ্ছে যে গার্লস টিম, 9 জনের মধ্যে 7 জন গার্লস আছে। তো আমরা 20 তারিখে শুরু করেছি মানিকভঞ্জন থেকে, 21 তারিখে আমরা গড়িবাসে এসে 22 তারিখে কালপুকুরি, আজকে আমরা কালপুকুরিতে গত রাতে এসেছি, কালকে এখানে ছিলাম, আজকে আমরা সান্দাকফুতে পৌঁছাবো। প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো আছে এখন পর্যন্ত, বেশিরভাগই ফার্স্ট ট্রেকার, প্রথম হাঁটছে। তো কষ্ট হচ্ছে, বাট প্রত্যেকে অন টাইম পৌঁছে যাচ্ছে ডেস্টিনেশনে এবং খুব ভালো পারফর্ম করছে। আজকে আমরা সান্দাকফু হাইস্ট সামিট, যেটা 12,000 ফিট, সেখানে পৌঁছাবো এবং তারপরে আমরা সেখান থেকে শ্রীখোলাতে নেমে যাব। এখন নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নেয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। প্রচন্ড রোদের দাপটে ক্ষতির মুখে পাট ক্ষেত, অত্যাধিক তাপে শুকিয়ে যাচ্ছে পাট গাছ। জমির মাটি ফেটে চৌচির অবস্থা, এ নিয়ে চিন্তায় পড়েছেন পাট চাষিরা। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সন্ন্যাসীপাড়া, কীর্তনিয়া পাড়ায় এমনই চিত্র লক্ষ্য করা গেল এদিন। পাট চাষি ধুমু রায়, রামপ্রসাদ রায়রা বলেন, এবার তারা পাট চাষে ভীষণ ক্ষতির সম্মুখীন হতে চলেছেন। জমির পাট গাছ মরে গেছে, মাটি ফেটে চৌচির, বৃষ্টি না হলে পাট গাছ আর ভালো হবে না। বৈশাখ মাসে এইরূপ খরা তারা আর কোনোদিন দেখেননি। এভাবে পাট নষ্ট হয়ে যাওয়াতে তারা বর্তমানে ভীষণ চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। সরকারের কাছে আর্থিক সাহায্যেরও আবেদন রাখছেন তারা। এই 3-4 মাস ধরে আমাদের এই যে কৃষক ভাইয়েরা, অনাবৃষ্টি নাই, একদম খরা, মাটির মধ্যে আমি দাঁড়িয়ে আছি, মনে হয় যেন পাটা পুড়ে যাচ্ছে আর এবং পাটা রাখা যাচ্ছে না, এরকম অবস্থা। এইরকম অবস্থা, মনে হয় যেন পাটা ঠোসা পড়ে যাচ্ছে। সারা পৃথিবী এই বোয়ালমারির মধ্যে যতগুলা আমাদের কৃষি আবাদ, মেন হলো আমাদের ভুট্টা জায়গা সমস্ত জায়গাটাই শেষ হয়ে গেছে। আচ্ছা, আর পাট তো যাচ্ছেই, পুড়ে যাচ্ছে। মানুষও কিছু কিছু অংশ অসুস্থ হয়ে যাচ্ছে, হলদিবাড়িতে অসুস্থ হয়ে হসপিটালের মধ্যে ভর্তি হয়ে আছে। আচ্ছা, এটা কি গরমের কারণ? এই গরমের মধ্যেই রোদের তাপ আর এদিকে পেটের ব্যথা, আচ্ছা, ডায়রিয়া, মানে মোট কথা রোগের প্রকোপও বাড়ছে এই মুহূর্তে। ডায়রিয়ার প্রকোপও বাড়ছে। হ্যাঁ, বলছিলাম কি নাম আপনার? আমার নাম রামপ্রসাদ রায়। কি বলবেন, কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে? এই পাটের যে ক্ষতি, এটি কি করে আমরা সহ্য করবো সেটা আমরা সহ্য করতে পারি না। আচ্ছা, এই যে রোদ, মানুষের থাকতেও পারে না, পাটগুলো মরে শেষ হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে একবার শেষ। এটা কি বৃষ্টি না হওয়ার কারণে? বৃষ্টি না হওয়ার কারণে। আচ্ছা, এরা আমার পাট খেতে আসি, চিন্তায় একবার শেষ হয়ে যাচ্ছি। বলছিলাম এই এখন বৃষ্টি হলে কি এইটা আবার পুনরবস্থায় ফিরবে না এটা ভালো হবে না? ভালো বেশি হবে না, বেশি ভালো হবে না। আচ্ছা, বলছিলাম কি মনে হচ্ছে বৃষ্টি কি খুব শীঘ্রই আসবে? মনে তো দেখি না বৃষ্টি আর আসবে না।
খুব শীঘ্রই আসবে না? আসবে না। তো আপনাদের তো অনেকটাই ক্ষয়ক্ষতি হতে চলছে। বহুত ক্ষয়ক্ষতি হয়েছে, টমেটো ক্ষতি হয়েছে, এদিকে পাটেরও ক্ষতি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, কি নাম কাকা আপনার? আমার নাম ধুমরাম রায়। কোথায় বাড়ি? বাড়ি কিকনাপাড়া। অনেক ধন্যবাদ। এখন দেখে নেব আজকের আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে যানজট মুক্ত রাখতে সদর ট্রাফিক অফিসে বৈঠক অনুষ্ঠিত হলো মঙ্গলবার সন্ধ্যায়। খেলার মাঠ দখল করে তৈরি হয়েছে হেলিপ্যাড, সে কারণে খেলাধুলা থেকে বঞ্চিত জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল ঘেঁষা টিয়াবনের রাজবংশী এবং আদিবাসী যুব সমাজ। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।